তোমাদের সাথে গতদিন হচ্ছিল আমরা প্রি স্ট্রেস কংক্রিটটা জাস্ট আইডিয়াটা শেয়ার করছিলাম। প্রি স্ট্রেস কংক্রিট কি জিনিস, আজকে আমরা আর একটু ডিটেলসে দেখব যে প্রি স্ট্রেস কংক্রিট আসলে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা আসলে এই কোর্সের আন্ডারে একটু শেখার চেষ্টা করবো আর কি। তো প্রি স্ট্রেস কংক্রিট মোটামুটি আশা করি এখানে যারা আছে তারা গতদিন সবাই ছিল। সো প্রি স্ট্রেস কংক্রিটে আমরা যেটা বেসিক জিনিসটা বলছিলাম যে আমরা নর্মাল কংক্রিটের সাথে এটার পার্থক্য হচ্ছিল যে এখানে আমরা সাইড থেকে বা যে কোনো একটা বিম যদি আমরা চিন্তা করি, এই বিমের সাইড থেকে আসলে এক ধরনের প্রেশার দিয়ে রাখি টোটাল বিমটাকে। সো এটাই হচ্ছিল প্রি স্ট্রেসিংয়ের মেইন জিনিসটা, যে প্রি স্ট্রেসিং আসলে কীভাবে দিচ্ছি। এখন এই যে প্রি স্ট্রেসিংগুলো আমরা দিব, প্র্যাকটিক্যালি আমরা আসলে কিভাবে দিব সেটা আমাদের একটু জানা দরকার। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমে যে প্রি স্ট্রেসিংটা মূলত আমরা দুইভাবে দিতে পারি। একটাকে বলা হচ্ছিল প্রি টেনশনিং, ফার্স্ট একটা অপশন এটা, আর সেকেন্ড অপশনটাকে বলা হচ্ছিল পোস্ট টেনশনিং। তো প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং জিনিসটা আসলে কি, ফার্স্টেই চিন্তা করো যে আমাদের রাইট সাইডে যে এই ছবিগুলো দেওয়া আছে, যে প্রি টেনশনিং এর ক্ষেত্রে আমরা যখন বিমটাকে কাস্টিং করব তার আগেই ভিতরে যেই রিইনফোর্সমেন্টটা থাকবে প্রি স্ট্রেসিংয়ের জন্য, সেইটাকে আসলে টেনশনে রাখতে হবে। তার মানে জেনারেলি আমরা এই যে ক্যাবলগুলো আছে, ক্যাবলগুলোর নাম তোমরা এখন ধীরে ধীরে একটু মাথায় নেওয়ার চিন্তা করো। সেটাকে আমরা বলি হচ্ছিল জেনারেলি টেন্ডন। সো যেটা স্টিলটাকে আমরা জেনারেলি টেন্ডন বলি। আচ্ছা, তো প্রথমে যে কাজটা করতে হয় যে এরকম স্টিলটাকে যে কোনো দুইটা সাপোর্টের সাথে এভাবে রেখে এটাকে সাফিসিয়েন্টলি টেনশন দিতে হয়। তার মানে এখানে যদি আমি কি বলবো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তার অর্থ হচ্ছে এখানে টেনশন কাজ করবে, এখানেও টেনশন কাজ করতেছে। আচ্ছা, তো তারপরে যেটা করতে হবে যে তোমার কনক্রিটটাকে এখানে কাস্টিং করতে হবে। সো কনক্রিট কাস্টিং করার সময় এটা স্টিল টেনশনে থাকবে। আচ্ছা, কাস্টিং এর পরে যখন এটা সাফিসিয়েন্টলি স্ট্রেংথ গেইন করবে কনক্রিটটা, সেই সময় যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি এই যে এখানে দেখো কেটে দেওয়া হয়েছে এটা, এই যে ক্যাবলগুলোকে তার সাপোর্টের সাথে থেকে কেটে দেওয়া হবে। তখন কেটে দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে এখানে সাফিসিয়েন্ট অ্যাঙ্করেজ প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সাফিসিয়েন্ট অ্যাঙ্করেজ প্রোভাইড করতে হবে। তো এটা অ্যাঙ্করেজটার ক্ষেত্রে যেটা হবে যে অ্যাঙ্করেজটা যদি তুমি নাও দাও, এটা কিন্তু আসলে ভিতরে ঢুকে যাবে জিনিসটা ওইরকম না, বাট অ্যাঙ্করেজ কিছু একটা হয়তো দিতে হবে। তো এইখানে মেইনলি যে লোড ট্রান্সফারটা হবে সেটা হবে হচ্ছে স্টিল এখনও এই যে রিইনফোর্সমেন্ট আছে, এই রিইনফোর্সমেন্টটা আসলে টেনশনে আছে, এবং এই যে ভিতরের অংশটা কনক্রিটের ভিতরেও সে টেনশনে আছে, সে চাইবে হচ্ছিল ছোট হয়ে যাওয়ার জন্য। তার মানে এইখানে এক ধরনের বন্ড কাজ করবে। সো এই জায়গার যে বন্ড স্ট্রেসটা আছে এটাই মূলত এটাকে ধরে রাখার জন্য কাজ করে, যে স্টিল এখনো এটা টেনশনে থাকবে। তো গতদিন আমরা যেটা বলছিলাম যে এখানে যখন টেনশন দিব তখন আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টেনশন আমি যেই জায়গায় দেই না কেন আমরা এখানে কোনো ক্র্যাকিং অ্যালাউ করতে পারবো না। তো এই যে প্রসিডিউরটা ব্যাখ্যা করা হলো এটা হচ্ছিল প্রি টেনশনিং। প্রি স্যার টেনশনিং এই প্রসিডিউরটা আবার বলা যাবে? হ্যাঁ, বলতে পারবো। সেটা হচ্ছিল যে প্রথমে তোমার টেন্ডন যেটা আছে, টেন্ডনটাকে তুমি টানা দিয়ে রাখবা। ঠিক আছে, টেন্ডনটাকে টেনে রাখলা, এখানে পেঁচায় টেনে রাখলা, রাখার পরে বিম কাস্টিং করলা। বিম কাস্টিং করার পরে এখানের যে কেবলগুলো আছে কেবলগুলো কেটে দিবা। ঠিক আছে, কেবলটাকে এখন কেটে দিতে হবে। কেটে দিলে তোমার এই যে টোটাল বিমটা আছে, বিমের উপরে লোডটা সরাসরি পড়বে এবং এখানে স্ট্রেস জেনারেট করবে, যার কারণে দেখো যে এটার শেপটা এরকম হয়ে গেছে, তাহলে একটা উল্টা দিকে প্রেশার আসার মতো আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রি টেনশনিং। তো প্রি টেনশনিং এই কারণে বলা হচ্ছে যে আমরা আমাদের টোটাল বিম যখন কাস্টিং করব, কাস্টিং করার আগে এটাকে টেনশন দেওয়া আছে। সো এই জিনিসটা, তো আমি যা যা বললাম মোটামুটি এখানে সব কিছুই আছে, সো এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে আসে যে পোস্ট টেনশনিংটা আসলে কি করব। তো পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে
ঠিক অপোজিট। কীরকম অপোজিট সেটা হচ্ছে আমরা কাস্টিং আগে করে ফেলবো, তারপরে টেনশনটা দিব। কিভাবে দিব? তো যখন কাস্টিং করব, কাস্টিং করার সময় আমরা এখানে এরকম জায়গা রাখবো, এখানে ছিদ্র থাকবে এবং ভিতরে হচ্ছে হলো ডাক্ট থাকবে, মানে প্লাস্টিক ডাক্ট বা যে কোনো ডাক্ট এখানে রাখতে হবে। সো হলো ডাক্ট আমাদের রেখে দিতে হবে। তার মানে এটা একটা নর্মাল বিমের মতো এখন কাস্টিং করা হলো। তারপরে যেটা করতে হবে যে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রর মধ্যে আমাকে টেন্ডনটা ঢুকাই দিতে হবে। তার মানে এটার মধ্যে নতুনভাবে আমরা স্টিল যেটা আছে, স্টিলটাকে ইনসার্ট করব। ইনসার্ট করে এটাকে জ্যাক সিস্টেম দিয়ে তোমাকে টেনে টেনশনে নিয়ে আসতে হবে। তার মানে আমি এদিকে একটা জ্যাক সিস্টেম যদি চিন্তা করি যে এখানে এটাকে ধরে রাখবে, আর এইদিকে হচ্ছে না একটা মেশিন থাকবে যেটাকে আমরা জ্যাক বলতেছি, এই জ্যাক দিয়ে এটাকে টানবে, টেনে এটার ভিতরে এক ধরনের টেনশন তৈরি করবে বা টেনশন জেনারেট করবে। তো এই টেনশনের কারণে আলটিমেটলি আবার দেখবা যে এই ধরনের একটা তার ডিফরমেশন শেপ চলে আসছে উল্টা দিকে। তার মানে নর্মালি আমরা যেরকম ডেড লোডের জন্য চিন্তা করি তার অপোজিট ডিরেকশনে আছে। তো এই যে লোডের কারণে এরকম হয়ে গেল, আমরা এরকমই রেখে দিব। কিভাবে রাখবো? এখন আমি যদি ছেড়ে দিই এটাকে, জ্যাকটাকে রিমুভ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে যেহেতু কোনো বন্ড নাই, ঠিক আছে, তো স্টিলটা আবার আগের মতো অবস্থায় চলে আসবে, যে কোনো টেনশন থাকবে না। এই কারণে যখন তুমি পোস্ট টেনশনিং করবা, এখানে তোমাকে অবশ্যই অ্যাঙ্করেজ দিতে হবে, এটা ম্যান্ডেটারি। প্রি টেনশনিং এর ক্ষেত্রে তোমার ওরকম ম্যান্ডেটারি না, তারপরে তুমি দিতে পারো, কিন্তু পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি, এখানে অবশ্যই একটা অ্যাঙ্কর দিতে হবে। সো অ্যাঙ্করের অর্থ হচ্ছে হলো এই যে স্টিলটা আছে, স্টিলটাকে সামহাও তুমি এটার সাথে আটকায় রাখতে হবে, ঠিক আছে। তো যখনই আটকায় রাখবা তখন হচ্ছে হলো এটার মধ্যে টেনশন থাকবে এবং এই বিমটা প্রি স্ট্রেসড একটা বিম হিসাবে কাজ করবে। তো এটা হচ্ছে হলো পোস্ট টেনশনিং। যে এটাকে পোস্ট টেনশনিং এই কারণে বলা হচ্ছে আমরা কনক্রিট কাস্টিং এর পরে এই ধরনের টেনশনিংটা করতেছি বা প্রি স্ট্রেসিংটা করতেছি। আচ্ছা, সো প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং এই দুইটা নিয়ে কি মোটামুটি আইডিয়া কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, ভালো বেশি কোনটা স্যার, প্রিটা না পোস্টটা? এখন এই ক্ষেত্রে আসলে ভালো মন্দ ওইভাবে বলতে পারবো না, ঠিক আছে, কারণ আমি পরে হয়তো তোমাদেরকে পড়াবো লসের কিছু ব্যাপার আছে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং। তো পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে কিছু প্রবলেম আসলে আছে। যেমন আমি যদি তোমাকে বলি যে এই জায়গাটায় যে তোমার অ্যাঙ্করেজ করতে হচ্ছে, এটা একটা এক্সটার্নাল জিনিস। সো এই ধরনের অ্যাঙ্করেজ সিস্টেম তোমাকে ডেভেলপ করতে হবে এবং সেটা মোটামুটি কস্টলি। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে হলো এই যে ভিতরে যখন তুমি প্লাস্টিক টাইপের কিছু দিচ্ছ, সেটার মধ্যে স্টিল দিচ্ছ, এখানে কিন্তু প্রপার কোনো বন্ডিং হচ্ছে না, যেটা প্রি টেনশনিংয়ে হয়। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমার পোস্ট টেনশনিংয়ের থেকে প্রি টেনশনিং ভালো, যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। কিন্তু আবার তুমি যদি চিন্তা করো যে না আসলে কনস্ট্রাকশনের সুবিধা কোনটা, সেটা আবার কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পোস্ট টেনশনিং হয়। যেমন একটা তুমি যদি ব্রিজ গার্ডার চিন্তা করো, যেমন ধরো আমি যদি ব্যাক করি আমাদের এই ছবিগুলোতে, সে ধরো হলো আমরা কনস্ট্রাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব। সো কনস্ট্রাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এইখানে যে গার্ডারগুলো তৈরি হচ্ছে, এখানে কিন্তু প্রতিটা সেগমেন্ট হিসাবে তৈরি হচ্ছে এবং সেগুলো হলো পোস্ট টেনশনিং। বুঝতেই পারতেছো যে এখানে আসলে ডাক্ট রাখা হয়েছে পরবর্তীতে টেনশনিং করার জন্য। এখন আমার পক্ষে আসলে এই জায়গা থেকে শুরু করে পুরোটাকে কনস্ট্রাকশন ইয়ার্ডের বাইরে থেকে আমি কনস্ট্রাক্ট করে নিয়ে আসতে পারবো না। এখানে প্রি টেনশন যদি আমি চিন্তা করি, সেটা আসলে আমি এত বড় বড় স্প্যানের গার্ডার আমি তৈরি করে নিয়ে আসতে পারবো না। সেই ক্ষেত্রে আমার ম্যান্ডেটারি হচ্ছে হলো পোস্ট টেনশনিং। এই জন্য দেখবা যে যত ব্রিজ গার্ডারগুলো আছে, ব্রিজ গার্ডারগুলোর ক্ষেত্রে আসলে পোস্ট টেনশনিংটাই বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে ওই প্রি কাস্ট এবং প্রি টেন্সড এই দুইটা জিনিসকে একসাথে কাজ করানো সম্ভব হয় না। এখানে আমরা প্রি কাস্ট গার্ডারের পার্টলি নিয়ে আসি, তারপরে পোস্ট টেনশনিং করি। তো এটা যদি আমি কনক্লুড করতে চাই, জিনিসটা এরকম যে আসলে তোমার টার্গেট কি,
টার্গেটের উপর ডিপেন্ড করে তুমি প্রি টেনশনিং বা পোস্ট টেনশনিংটা ব্যবহার করবা। এখানে এক্স্যাক্টলি কোনটা ভালো কোনটা খারাপ এটা বলাটা আসলে ঠিক হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছিল প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং। আচ্ছা, এখন আমাদের একটু দেখতে হবে এই যে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং। আচ্ছা, একটা জিনিস বোধহয় আমি একটু স্কিপ করে গেছি, সেটা হলো এই যে ডাক্ট যেটা বলতেছিলাম, যে ডাক্ট এখানে থাকবে। তো এইখানে অনেক সময় দেখবা যে তোমার গ্রাউট টাইপের কিছু দিয়ে দেওয়া হয় যাতে করে একটা সাফিসিয়েন্ট বন্ড তৈরি হয়, কিন্তু ওই বন্ডের উপরে আমরা রিলাই না করে আমরা জেনারেলি এখানে অ্যাঙ্কর সবসময় দিব। সো এখানে অনেক সময় যেটা দেখা যায় যে গ্রাউট টাইপের সিমেন্ট গ্রাউট বা নন শ্রিঙ্কেজ গ্রাউট যেগুলো আছে সেই টাইপের গ্রাউটও আসলে দেওয়া হয়। সো গ্রাউট তো সবাই জানো নাকি? না স্যার। না স্যার। গ্রাউট জানো না? শিওর? জি স্যার। তার নামটা শুনিনি, হয়তো দেখলে চিনতে পারি। সিমেন্ট প্লাস ওয়াটার এটাকে বলা হয়েছিল গ্রাউট, ঠিক আছে? সো জেনারেলি আমাদের সিমেন্ট প্লাস ওয়াটার একটা স্লারি এখানে দিয়ে দেওয়া হয় গ্রাউট হিসেবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে হলো এরকম বন্ডিং এজেন্ট কিছু দিয়ে দেওয়া হয় অনেক সময়। এখন এটা স্যার প্রি স্ট্রেসের মতো করে করা, প্রি টেনশনিং এর মতো করে স্যার করা যেত না স্যার? এটা যে মনে করেন কোনো হোল্ড না দিয়ে স্যার, হ্যাঁ কোনো রকম হোল্ড না দিয়ে স্যার এটা ফার্স্টে প্লেস করে তারপর মনে করেন কাস্টিং এর পরে একটা নির্দিষ্ট সময় করে টানতাম। হ্যাঁ, দুইটাই তো প্রসিডিউর, তো দুইটাই তুমি আইদার প্রি টেনশনিং করবে নাহলে পোস্ট টেনশনিং করবে। সো মানে তুমি না রেখে, আচ্ছা তুমি বলতেছো যে আমি এরকম একটা ডাক্ট রাখলাম কিন্তু তারপরেও এই জায়গায় আটকায় দিয়ে তারপরে হচ্ছে হলো এটা দিয়ে আমি মানে বলতেছি যে এখানে যে একটা হলোর ডাক্ট রাখতেছেন না, এই হলোর ডাক্টটা না রেখে স্যার আমরা যদি একটা রড দিয়ে মনে করেন এতে বাইন্ডিংটা ভালো হইতো না, পরে মনে করেন টেনশনিং করতাম। আচ্ছা, বুঝতে পারছি। মানে তুমি বলতে চাচ্ছ যে আমি ফার্স্ট এখানে রডটা রেখে দিলাম তারপরে টেনে লম্বা করলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে কি প্রবলেম হইতে পারে সেটা নিজে একটু চিন্তা করো, 1 মিনিট দেখো যে পাও কিনা। ক্র্যাক হইতে পারে। ক্র্যাক হয়ে যেতে পারে। আচ্ছা, জিনিসটা আসলে এটাতেও হইতে পারে না, ক্র্যাক এটা হবে কেন? চিন্তা করো তুমি যে কেন ক্র্যাক হবে। সমস্যা নাই, ভুল হলে সমস্যা নেই। তো যেহেতু স্যার একটা বেন্ডিং আসতেছে, মানে মোমেন্ট আসতেছে, তার এটাতেও হইতে পারে। মানে তোমার বক্তব্য হচ্ছে যে এখানে ক্র্যাক আসতে পারে, তাই তো? জি স্যার। সো আমি কিন্তু আগের আলোচনায় ফার্স্টেই বলে নিছি যে আমরা এখানে কোনো ক্র্যাক অ্যালাউ করব না, ঠিক আছে? কোনো ক্র্যাক অ্যালাউ করব না, এবং কোনো ক্র্যাক অ্যালাউ না করতে হলে কি করতে হবে, আমাদেরকে যে টেনশন দিতে হবে এখানে, এই টেনশনটা ঠিক সেই পরিমাণ দিতে পারবো এখানে জিরো স্ট্রেস তৈরি করবে। এখানে কোনো টেনসাইল স্ট্রেস, আমি যদি স্ট্রেস গ্রাফগুলো দেখি, একদিকে কম্প্রেশন হবে বটমে, কিন্তু এইখানে কোনো টেনশন জেনারেট করতে পারবে না, এটা জিরো হবে। সেটা আমাকে এনশিওর করতে হবে, আমি এখানে কখনোই কোনো ক্র্যাক অ্যালাউ করতে পারবো না প্রি টেনশনিং এর ক্ষেত্রে। সেটা কি স্যার উইদাউট হলো ডাক্ট এনশিওর করা যেত না? হ্যাঁ, ওইটাই আমি এখন তোমাকে বলতেছি। সো তোমার যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছিল যে আমি ফার্স্টে হচ্ছিল এরকম একটা কি বলে রডকে রাখবো, রেখে তারপরে কাস্টিং করে ফেলবো, তারপরে এটাকে সাফিসিয়েন্টলি আমি টেনশন দিব, তাই তো? জি স্যার। এখন প্রবলেমটা হবে হচ্ছিল যখন তুমি রডটা ভিতরে রাখবা সেটা কিন্তু অলরেডি বন্ডেড হয়ে যাবে, তাই না? সো যখন বন্ডেড হবে তারপরে যদি তুমি আবার এটাকে টেনে ফেলো সেই ক্ষেত্রে কি হবে বলো তো? এই জায়গার বন্ডগুলো নষ্ট হয়ে যাবে না? তুমি ধরো জিনিসটা আমি আরো একটা সিম্পল জিনিস দিয়ে বুঝাই তোমাদের যাতে বুঝতে পারো। ধরো তোমরা তো সিলিন্ডার টেস্ট করছো, তাই না? আমি সেই সিলিন্ডারের ভিতরে একটা রড এইভাবে রেখে দিলাম আগে থেকে। এখন তুমি চিন্তা করো যে আমি যখন এটাকে টেনে বের করার চেষ্টা করব তাহলে কি হবে, এটা ফেল কিভাবে করবে? এই যে এই জায়গার বন্ডগুলো সব দুর্বল হয়ে হয়ে সেটা হচ্ছে বের হয়ে চলে আসবে, তাই তো? ঠিক সেম জিনিসটা এখানে ঘটবে, যখন তুমি এখানে টান দিবা দুই দিক থেকে, স্টিল চাপে বড় হইতে মানে লম্বা হতে তার ডিফরমেশনের জন্য, সেই ডিফরমেশনের কারণে সেখানে আসলে
এই যে ভিতরের যে বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। তার অর্থ আমি যদি এখন এটা কেটে দেই, কেটে দিলে সে আবার তার আগের জায়গায় চলে আসবে। তার মধ্যে যেহেতু বন্ডিং নষ্ট হয়ে গেছে, আগে যে টেনশন তুমি দিচ্ছিলা সেটা পুরোটাই জিরো হয়ে যাবে। তার মানে এটা আর কোনো টেনশন ধরে রাখতে পারবে না। সো তুমি যদি আবার সেই অ্যাঙ্করেজ দাও, তাহলে হয়তো বা সেই টেনশনটাকে ধরে রাখতে পারবে। তো আমার তো খুব একটা আসলে এডিশনাল কোনো লাভ হচ্ছে না। সো আমি এখানেও অ্যাঙ্করেজ দিতে হচ্ছে, আমি বন্ডের উপর ডিপেন্ড করতে পারতেছি না, এখানেও অ্যাঙ্করেজ দিতেই হচ্ছে। সো আমি এখানে এটার ভিতরে যদি আগেও রিইনফোর্সমেন্ট রেখে দিই, তাহলে আমার কোনো লাভ আসলে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছিল মেইন জিনিস, যে তুমি রিইনফোর্সমেন্ট যদি আগে রেখে দাও, পরে টানলে তোমার ওইখানে বন্ড নষ্ট হয়ে যাবে। সো বেসিক তেমন একটা লাভ হবে না। আচ্ছা, তো এটা গেল হচ্ছিল যে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং এই দুইটা প্রসিডিউর, যে আমরা কিভাবে আসলে টেনশনটা দিতে পারি। কিন্তু আমাদের দুইটারই কিন্তু আসলে উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য হচ্ছে হলো যে আমি যখন এখানে অ্যাঙ্কর দিয়ে দিব বা আগেরটা যখন রড কেটে দিব, আমার বিমের উপরে এক ধরনের কম্প্রেশন ফোর্স কাজ করতে হবে। এটা হচ্ছে আমার মেইন থিম। তো এই থিমের উপরে এই দুইটা প্রসিডিউর একই জিনিস কাজ করতেছে, বাট ওয়েটা একটু ভিন্ন হয়। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে কি কি টাইপের ম্যাটেরিয়াল আসলে আমরা ইউজ করতে পারবো। তো ম্যাটেরিয়াল এখানে কিছুটা ইউজ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। একটা জিনিস যেমন বলতেছে যে কনক্রিট যেটা আমরা ইউজ করব, সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি এটা খুব হাই হতে হবে। সো মডুলাস অফ ইলাস্টিসিটি হাই, এটার অর্থ কি? এটা সবাই মোটামুটি জানো, তাই না? মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু হচ্ছিল স্ট্রেস বাই স্ট্রেইন। তো মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি হলে যেটা হবে, আমাদের স্ট্রেইনের ভ্যালু কম হবে। তো যখন কনক্রিটের উপরে, একটু ভালো করে এই জিনিসগুলো এখন একটু বোঝার চেষ্টা করো, কারণ এগুলোর ব্যাখ্যা না বুঝলে মুখস্থ করতে পারবা, ইটস ওকে, বাট ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি এটাকে টেনশন দিচ্ছি এখন, জ্যাক সিস্টেম দিয়ে বা যেভাবেই হোক, এটাকে হচ্ছে টেনশন দিয়ে রাখলাম। তো ঠিক যেই মুহূর্তে আমি এই টেনশনটার এই রডটাকে কেটে দিব, ঠিক সেই মুহূর্তে এই যে কনক্রিটটা কি একটু ছোট হতে যাবে না? তোমার পাওয়ার পরে তার উপরে যখন কম্প্রেশন আসবে, টেনশন দেওয়ার পরে আমি ঠিক যেই মুহূর্তে কেটে দিব, সে হচ্ছিল একটু শর্ট হতে যাবে আগের থেকে। তো এই যে শর্ট হচ্ছে, কনক্রিট যদি নিজেই ছোট হয়ে যায়, তাহলে ভিতরে রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটাকে নিয়ে এসে কিন্তু আসলে ছোট হবে। তো যখন এই টাইপের জিনিস হয়, তখন দেখা যায় প্রি স্ট্রেসের কিছু লস হয়। আমরা যে পরিমাণ টেনশন দিয়ে রাখছিলাম এই রিইনফোর্সমেন্টের উপরে, তার চেয়ে কিছুটা কমে যায়। তো এই যে কতটুকু কমে যাচ্ছে আমাদের কনক্রিটটা, এটা ডিপেন্ড করবে হচ্ছে হলো তার মডুলাস অফ ইলাস্টিসিটির উপরে। কারণ মডুলাস অফ ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করে সে কতটুকু স্ট্রেইনে যাবে। এই কারণে আমাদেরকে জেনারেলি যেটা করতে হবে, যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট যেটা আছে এটাকে রিলেটিভলি হাই রাখতে হবে। তার মানে হাই স্ট্রেংথ কনক্রিট যদি আমি ইউজ করি, তাহলেই আমার মোটামুটি তার মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, সেটা হচ্ছে হাই হয়ে যাবে। সো আমরা এভাবে করব। আচ্ছা, তো যদি আমরা যেটা ব্যাখ্যা করলাম অলরেডি, যদি ইলাস্টিসিটি অফ কনক্রিট যদি বেশি হয়, সেই ক্ষেত্রে লসগুলো হচ্ছিল জেনারেলি একটু কম হয়। তো আমরা এগুলা ধীরে ধীরে পরে পড়বো একটু, যে রিল্যাক্সেশন কি, তারপর লসেস অফ টেন্ডন কি জিনিস, সেগুলো ধীরে ধীরে পড়বো। আচ্ছা, সেকেন্ড জিনিস হলো, যেহেতু আমরা যখন প্রি স্ট্রেসড কনক্রিট ব্যবহার করব, আমরা আগের ক্লাসে বলছিলাম যে এখানে কোনো ক্র্যাক থাকে না, জেনারেলি কোনো ক্র্যাক থাকে না। তার মানে ফুল কনক্রিট সেকশন, আমি যদি বিমের ক্ষেত্রে চিন্তা করি, ফুল কনক্রিট সেকশনটাই আমার ইফেক্টিভ থাকে। তো যেহেতু ইফেক্টিভ থাকে, আমরা সেই ক্ষেত্রে যেটা করতে পারি, জেনারেলি হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করতে পারি, কারণ ফুল কনক্রিটটাকে আমরা ইফেক্টিভ হিসাবে কাজ করাতে পারি। তো এটা এখানে বলতেছে যে অল দ্য কনক্রিট ইজ ইফেক্টিভ ইন রেজিস্টিং ফোর্স। যেহেতু ফোর্স রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পুরো কনক্রিট কাজ করতেছে, তো এটা রিজনেবল টু পে মোর এক্সপেন্সিভ বাট স্ট্রঙ্গার কনক্রিট। ঠিক আছে? তো এটা আমরা করতে পারি যে জেনারেলি স্ট্রং কনক্রিট ইউজ করব। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হলো, যেটা
প্রি টেনশনিং এর ক্ষেত্রে মেইনলি কাজে লাগে যে আমাদের বন্ড স্ট্রেসটা কাজে লাগে, কারণ আমি কোনো অ্যাঙ্কর দিব না, আমি কেটে দেওয়ার পরে এখানে যে বন্ড আছে কনক্রিট এবং স্টিলের, এটাই আসলে স্ট্রেসটাকে ট্রান্সফার করবে এই কি বলবো এটাকে, স্টিল থেকে কনক্রিটে। তো এই যে বন্ড স্ট্রেসটা, এই বন্ড স্ট্রেসটা আসলে ডিপেন্ড করে হচ্ছে হলো, এটাকে যদি আমি চিন্তা করি যে আমার বন্ড স্ট্রেস, এটা ফাংশন অফ এফসি প্রাইম। তো জেনারেলি বন্ড স্ট্রেসটা হচ্ছে হলো আমাদের কনক্রিটের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের বন্ড স্ট্রেসটা দরকার বা একটা বন্ড স্ট্রেংথ দরকার, আমাদের হচ্ছিল হাই স্ট্রেংথ কনক্রিট যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা বন্ড স্ট্রেংথটাও হাই পাবো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হাই স্ট্রেংথ কনক্রিট যেটা সেটা ব্যবহার করব। তো এটা আসলে একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার আসলে এখানে যদিও আমি যে বই থেকে নিয়েছি ওরা উল্লেখ করে নাই, সেটা তোমাদেরকে একটু মাথায় দিয়ে নেই যে এটা আসলে করা উচিত। যখন আমরা পোস্ট টেনশনিংয়ে যাব, পোস্ট টেনশনিংয়ের ক্ষেত্রে এইখানে এক ধরনের অ্যাঙ্করেজ ব্যবহার করা হয়। তো অ্যাঙ্করেজের ক্ষেত্রে যেটা হবে যে আমি যখন টেনশনের এই জ্যাকটাকে কেটে দিব এই জায়গাটায়, ফুল কম্প্রেশনটা খুবই ছোট একটা জোনের উপরে পড়বে। সো আমরা জানি যে জেনারেলি কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছিল পি ডিভাইডেড এরিয়া, তার মানে এরিয়া যদি ছোট হয় তার স্ট্রেস কিন্তু অনেক বেশি হবে। তো কনক্রিট স্ট্রেংথ তোমার সাফিসিয়েন্ট হইতে হবে যাতে করে অ্যাঙ্কর দেওয়ার পরে আবার ভেঙে পড়ে না যায়, সো অ্যাঙ্কর যাতে কোনোভাবে ফেল না করে। সো পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে তোমাকে সেই জিনিসটাও আসলে খেয়াল রাখতে হবে। সেই কারণে সেফ হচ্ছিল সবচেয়ে সবসময় হচ্ছিল হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করা, তাহলে তোমার এই অ্যাঙ্করিং এর সমস্যাটাও হবে না যে এখানে তোমার ক্রাশিং হয়ে গেল, এরকম কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে হলো স্টিল যেটা ইউজ করব, স্টিলটা জেনারেলি আমরা হাই স্ট্রেংথ স্টিল ইউজ করি। তো হাই স্ট্রেংথ স্টিল ইউজ করার একটা পারপাস হচ্ছে হলো যে আমরা এখানে কিছু জিনিস বললাম যে কিছু লস হয় প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে। তোমরা দেখবা যে অ্যারাউন্ড 20 থেকে 25% পর্যন্ত স্ট্রেস লস হয়ে যায়। তার মানে আমি যদি এটা হচ্ছিল ফর এক্সাম্পল বললাম যে 100 কিলোনিউটন লোড দিয়ে একটা স্টিলকে টানি, তাহলে কনক্রিটের উপরে বেসিক্যালি সেই 100 কিলোনিউটনের সমপরিমাণ আসলে কম্প্রেশন করা উচিত ছিল, কিন্তু জেনারেলি দেখা যায় যে এই 100 কিলোনিউটন থেকে তোমার 20% লস হয়ে যায়। সো 20% যখন লস হবে তার মানে তুমি কিন্তু ইফেক্টিভ পাবা হচ্ছিল 80 কিলোনিউটন। তো এই যে 80 কিলোনিউটন পাবা, এই জিনিসটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে প্রি স্ট্রেস কনক্রিটের ক্ষেত্রে। তো তোমার যদি ডিজাইন লোড হয় যে না আমার 100 কিলো নিউটনই দরকার, তাহলে তোমাকে এমনভাবে এই টেনশনিংটা সেট করতে হবে যাতে তুমি লসের পরে 100 পাও। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে তার স্টিলের উপরে হিউজ পরিমাণ একটা স্ট্রেস আসে, এবং সেই স্ট্রেসটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের হাই স্ট্রেংথ স্টিল অবশ্যই দরকার, এবং আমাদেরকে এনশিওর করতে হবে যে একটা স্যাটিসফ্যাক্টরি প্রি স্ট্রেস ফোর্স যাতে মেম্বারে থাকে, যেটা ডিজাইন ফোর্সের সমান। তো এগুলো হচ্ছিল মোটামুটি তার ম্যাটেরিয়াল রিলেটেড কথা। তো আমি যদি সংক্ষেপে সামারি করতে চাই জিনিসটাকে, আমাকে খুব সিম্পলভাবে হাই স্ট্রেংথ স্টিল এবং হাই স্ট্রেংথ কনক্রিট এই দুইটা ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। আমরা নর্মাল যে স্ট্রেংথের কনক্রিট এবং স্টিল ইউজ করি সেগুলো দিয়ে আমরা প্রি স্ট্রেসিং করবো না। আচ্ছা স্যার লস, হ্যাঁ বলো, আমি তোমার কথা শুনতে পাই না, আরেকবার একটু বলো। বাকিরা কি ওর কথা শুনতে পাচ্ছ? স্যার বললাম যে স্যার লসটা কি কারণে হতে পারে? লসটা কি কারণে হতে পারে, লসটা যদি আমি চাচ্ছিলাম একদম শেষের দিকে পড়াতে। আচ্ছা, তারপর আমি জাস্ট তোমাকে হালকা একটু এক্সাম্পল দিই। এখানে আসলে লসের অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা হয়তো ধীরে ধীরে পড়বো। যেমন একটা আছে ইলাস্টিক শর্টেনিং, তার মানে প্রি স্ট্রেসিং দেওয়ার ঠিক ইমিডিয়েট পরেই তোমার কনক্রিটটা কিছুটা শর্টেনিং এর মাধ্যমে ছোট হয়ে যায়। মানে ইলাস্টিক যে কোনো একটা ফোর্স দিলে আমরা কি করব, ধরো তুমি সিম্পলভাবে যদি এরকম একটা জিনিস চিন্তা করো, যেটাকে আমি ধরো আমি সিলিন্ডার দিয়ে তোমাদের এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে হয়তো বা ইজি হবে। আমি ধরো এটাকে অনেক
টেনশনে টেনে ধরে রাখছি এবং এটা কোনোভাবে এখান থেকে নড়তে পারতেছে না। সো এটা হচ্ছে প্রোভাইডেড বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটা আমি একটা টেনশন টি দিয়ে ধরে রাখছি। তার মানে এই স্টিলটা যখন লম্বা হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আমি এখান থেকে কেটে দিলাম এই যেটা দিয়ে টানতেছিলাম, তখন এই যে টেনশন স্টিলটা আছে এটা যে কাজটা করবে সে আসলে নিজে ছোট হতে চাবে, কারণ সে ফ্রি হয়ে গেছে, কিন্তু সে আসলে ছোট হতে পারবে না কারণ তার এখানে বন্ড কাজ করতেছে। তো এই যে বন্ডের জন্য সে এই টেনশনটাকে কংক্রিটের উপরে একটা কম্প্রেশন ফোর্স হিসাবে কাজ করাচ্ছে। সো এই কংক্রিটটার উপর যখন কম্প্রেশন আসে তো দেখা যায় এই কম্প্রেশনের কারণে ইমিডিয়েটলি এই কংক্রিটটা কিছুটা ছোট হয়ে যায়। তো এই কম্প্রেশনের কারণে যখন কংক্রিট ছোট হয়ে যাবে, স্টিল কি করবে? স্টিল তো আর বের হয়ে থাকবে না কিছু, তো স্টিল নিজেও আসলে কংক্রিটের সাথে, যেহেতু তার এখানে বন্ড আছে একটা, সো বন্ড তো সে লুজ করতে পারবে না, সে নিজেও ছোট হয়ে আসবে। তাহলে ছোট হওয়ার অর্থ কি? আমি তাকে আগে টেনশন দিয়ে রাখছিলাম, সে এখন শর্ট হয়ে গেছে, তার মানে সে কিছুটা টেনশন হারায় ফেলতেছে। সো এই যে এখানে দেখো যে একটা গ্রাফ দেওয়া আছে যে যে কোনো একটা টেন্ডনের ভিতরে কি পরিমাণ স্ট্রেস কাজ করে। ঠিক জ্যাকেটিং এর সময় যদি এই পয়েন্টে থাকে, দেখা যাবে যে আমি যদি কেটে দিই, কেটে দেওয়ার ইমিডিয়েট পরে এখানে অ্যাঙ্করের সেটিং আছে, অ্যাঙ্করের সিটিং লস আছে, সেগুলো আমি পরে ব্যাখ্যা করব। সেটার কারণে ইমিডিয়েটলি লস হবে, তারপর ইলাস্টিক শর্টেনিং লস হবে। এই যে দেখো একটা একটা করে কিন্তু অনেক লস হবে। সো এই ক্ষেত্রে এ থেকে প্রায় কে পর্যন্ত যদি আমি যাই, মোটামুটি 20% লস হয়ে যায়। তো বিভিন্ন কারণ আছে আসলে লসের, ঠিক আছে? তো এগুলো আমরা পরে ধীরে ধীরে আর কি আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, তো এই ম্যাটেরিয়াল রিলেটেড জিনিসগুলো একটু দেখবা এবং কোনটার কারণ কি সেটা যেভাবে ব্যাখ্যা করলাম এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের এটা আসলে আরসিসি কোর্স, এখানে প্রি স্ট্রেস আমরা খুব ডিজাইন করে ফেলবো জিনিসটা ওইরকম না। আমরা হলো এই সেমিস্টারে শুধুমাত্র অ্যানালাইসিস কিভাবে করে একটা প্রি স্ট্রেসড বিমের যদি সেকশন থাকে আমরা ওগুলাই দেখব। তো তোমরা 4-2 যে হচ্ছিল প্রি স্ট্রেস কনক্রিট একটা 3 ক্রেডিটের কোর্স অথবা 2 ক্রেডিট বোধহয় এখন 2 ক্রেডিটের কোর্স পড়বা। সেখানে হচ্ছিল তোমরা ফ্লেক্সারাল ডিজাইন, শেয়ার ডিজাইন এগুলো সব ধীরে ধীরে শিখবা আর কি। আচ্ছা, এখন আমাদের এখানে অ্যানালাইসিস প্রসিডিউরটা খুবই ইজি। অ্যানালাইসিস প্রসিডিউর তোমরা 2-2 সলিড মেকানিক্সে যা পড়ছো অলমোস্ট তাই, বাট এখানে জাস্ট খালি একটু এক্সটেন্ড করে এটাকে ব্যবহার করা হচ্ছে। একটা প্রি স্ট্রেস কনক্রিটের মধ্যে আসলে কি কি ফোর্স থাকে সেটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলি। তো এখানে আমাদের ডেড লোড থাকতে পারে, লাইভ লোড থাকতে পারে, এই দুই ধরনের লোড থাকবে, ডেড লোড এবং লাইভ লোড। আরেক ধরনের লোড থাকবে হচ্ছিল প্রি স্ট্রেসিং, তার মানে যেটাকে আমি কম্প্রেশন ফোর্স হিসেবে দিব। তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে প্রি স্ট্রেসিংটা জেনারেলি আমরা সেন্টারে না দিয়ে বিমের জেনারেলি কিছুটা নিচের দিকে দিই, এতে করে তার ক্যাপাসিটি বাড়ে, বিমের ক্যাপাসিটি জেনারেলি বাড়ে। তাহলে একটা ইকসেন্ট্রিসিটি ই জেনারেলি রাখি এবং এই ইটা কত থেকে ছোট হয় মনে আছে তোমাদের? কার্ন এরিয়া কত বলো তো? একটা রেক্টেঙ্গুলার সেকশনের কার্ন কি জিনিস বা কার্ন এরিয়া কি মনে নাই? ডি বাই কত জানি স্যার? বি বাই কত জানি? বি বাই 6। জি স্যার। আচ্ছা, তার মানে এইচ বাই 6, আমি যদি ফুল ডেপথ এইচ ধরি তাহলে এইচ বাই 6 হচ্ছিল তার কার্ন এরিয়া। তার মানে এই পি লোডটাকে যদি আমি কার্ন এরিয়ার বাইরে দিই, সে এইখানে দিই, তাহলে উপরে টেনশন ক্রিয়েট হবে। আর যদি এটার চেয়ে ভিতরে দেই তাহলে উপরে কোনো টেনশন আসবে না, টেনশনটা জেনারেলি জিরো বা তার চেয়ে কম থাকবে, কম্প্রেশন থাকবে, সহজ কথা কম্প্রেশন বা হচ্ছিল জিরো টেনশন থাকবে। তো এটা জেনারেলি আমরা ই বাই 6 এর থেকে ছোট হওয়া উচিত, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে ডেড লোড আছে, লাইভ লোড আছে এবং হচ্ছিল একটা পি লোড আছে উইথ এক্সেন্ট্রিসিটি ই, তাহলে এটা টোটাল স্ট্রেসগুলা কিরকম আসবে? ফার্স্টেই দেখি যে আমাদের প্রি স্ট্রেসিং এর কারণে কি কি টাইপের ফোর্স আসবে। তো প্রি স্ট্রেসিং এর ফোর্সটা যেহেতু একটা এক্সেন্ট্রিসিটি ইতে আছে, আমরা এটার একটা ইকুইভ্যালেন্ট সিস্টেমে যেতে পারি যে সেন্টারে
পি পরিমাণ লোড কাজ করতেছে এবং এটা যেহেতু এখানে একটা তোমার ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আমরা সেন্টারে ধরতে পারি যে একটা ক্লকওয়াইজ মোমেন্ট যেটার ভ্যালু হচ্ছিল পি ইন্টু ই। তো এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট একটা লোড সিস্টেম হচ্ছিল এটা, যে পি লোডের জন্য। তাহলে এই যে টোটাল ফোর্স দুইটা আসতেছে, একটা হচ্ছে হলো এক্সিয়াল ফোর্স আর একটা হচ্ছে হলো মোমেন্ট, এই দুইটার জন্য এই সেকশনের উপর স্ট্রেস জেনারেট করবে। আচ্ছা, আর হচ্ছে হলো উপরে যদি আমাদের ডেড লোড বা লাইভ লোড যাই থাকুক না কেন, সেটার জন্য আমরা জানি যে নিচে হলো টেনশন জেনারেট করবে, উপরে হচ্ছে হলো কম্প্রেশন জেনারেট করবে। এটা হচ্ছে ডেড লোড আর লাইভ লোডের জন্য। আর এই যে প্রি টেনশন কি বলে প্রি স্ট্রেসিং, যেটা এই প্রি স্ট্রেসিং এর জন্য জেনারেলি উপরে টেনশন জেনারেট করার কথা যদি আমরা চিন্তা করি, মানে টেনসাইল স্ট্রেস তৈরি হবে, সহজ কথা টেনসাইল স্ট্রেস। আর নিচের দিকে হচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে, এটা হচ্ছে হলো প্রি স্ট্রেসিং এর জন্য। তাহলে এই সবগুলো আসলে যোগ করতে হবে আমাদেরকে। এখন দেখি যে স্ট্রেসগুলো কিরকম হবে। ফার্স্টে আমরা আসি হচ্ছে হলো পি লোডের জন্য। সো পি হচ্ছে হলো একটা এক্সিয়াল লোড, এখন এক্সিয়াল লোড এবং এটা কম্প্রেশন হবে। তার মানে পুরো সেকশন জুড়ে আমি যদি এই সেকশনের উপর ড্র করার চিন্তা করি, পুরো সেকশনের উপরে একটা কম্প্রেসিভ স্ট্রেস আসবে, একটা কম্প্রেসিভ স্ট্রেস আসবে এবং কম্প্রেসিভ স্ট্রেসটা হবে হচ্ছে হলো পি বাই এ। এ হচ্ছে হলো এই পুরোটার এরিয়া, ক্রস সেকশন। তাহলে আমাদের এটা হচ্ছে হলো কম্প্রেশন। সো এই ফুল জিনিসটা হচ্ছে হলো কম্প্রেশন কাজ করতেছে। আবার যদি আমি চিন্তা করি যে আমার পিই পরিমাণ মোমেন্ট কাজ করতেছে, এই মোমেন্টের কারণে নিচের দিকে আসবে হচ্ছে হলো কম্প্রেশন আর উপরের দিকে টেনশন কাজ করবে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের টোটাল ডায়াগ্রামটা, এইদিকে হচ্ছে হলো টোটাল কম্প্রেশন কাজ করতেছে আর এইদিকে হচ্ছে হলো টেনশন কাজ করতেছে। সো নিচের দিকে কম্প্রেশন, উপরের দিকে হচ্ছে হলো টেনশন। তাহলে আমরা সবাই মোটামুটি জানি যে এমসি ওভার আই যদি একটা মোমেন্টের কারণে স্ট্রেস জেনারেট করে, তাহলে এম এর ভ্যালু হচ্ছিল পিই, তার মানে পিইসি ওভার আই নিচে, এদিকে হচ্ছে হলো কম্প্রেশন কাজ করতেছে আর এদিকে হচ্ছে হলো টেনশন কাজ করতেছে, পিইসি ওভার আই। এটা হচ্ছে হলো প্রি স্ট্রেসিং এর কারণে। এই যে দুইটা স্ট্রেস কাজ করতেছে, এই দুইটাই হচ্ছে হলো প্রি স্ট্রেসিং এর কারণে। আচ্ছা, পাশাপাশি আমি যদি চিন্তা করি যে উপরে আমার গ্র্যাভিটি লোড কাজ করতেছে, আমি ডেড লোড লাইভ লোড আলাদাভাবে বললাম না, একটা গ্র্যাভিটি লোড কাজ করতেছে, সেই গ্র্যাভিটি লোডের কারণে যেটা হবে যে নিচের দিকে হচ্ছে হলো আমাদের এখন টেনশন জেনারেট করবে আর উপরের দিকে হচ্ছে হলো কম্প্রেশন জেনারেট করবে, কারণ এটার ডিফরমেশন শেপটা অনেকটা এরকম হইতে যাবে গ্র্যাভিটি লোডের কারণে। তার মানে নিচের দিকে হচ্ছে হলো টেনশন জেনারেট করবে। তো নিচে যদি টেনশন জেনারেট করে তাহলে এখানে এমসি ওভার আই হবে প্লাস এমসি ওভার আই, উপরে হচ্ছিল মাইনাস এমসি ওভার আই। তো আমাদের তো আসলে দরকার হচ্ছিল এই তিনটার যোগফল, যে টোটাল স্ট্রেস আসলে এই সেকশনের উপরে কত। তো আমরা যদি এই প্রি স্ট্রেসিং এর জন্য যে স্ট্রেসগুলো জেনারেট করতেছে প্লাস গ্র্যাভিটি লোডের জন্য যে স্ট্রেস জেনারেট করতেছে সেইগুলোকে যোগ করি প্রতিটাকে, তাহলে আমরা আসলে টোটাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন পাবো। তো টোটালটা কিভাবে পাচ্ছি, তো নিচে হচ্ছে হলো কম্প্রেশন, কম্প্রেশন প্লাস হচ্ছে হলো টেনশন, তার মানে তিনটাকে যোগ করলাম। একইভাবে উপরে হচ্ছে হলো কম্প্রেশন, টেনশন আবার কম্প্রেশন, সো তিনটাকে যোগ করলাম, যোগ করলে আমি টোটাল স্ট্রেস পাবো। এইগুলোকে যদি যোগ করে আমি একইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এটা একটা ট্রাপিজয়েডাল জিনিস আসে, যে একটা ট্রাপিজয়েডাল সেকশন। তো এই জিনিসটা ওভারঅল তোমাদের দেখলে বুঝতে হবে যে এটা পুরোটা আসলে কম্প্রেশনে থাকবে, এটা টেনশনে থাকতে পারবে না, এটা কম্প্রেশনে থাকতে হবে। সো এটাকে আসলে এখানে স্ট্রেসের একটা জেনারেল ফর্মুলা বলা আছে, যে প্রি স্ট্রেসিং এর কারণে হচ্ছে হলো মাইনাস পি বাই এ দ্যাটস মিন কম্প্রেশন, প্লাস মাইনাস হচ্ছিল পিই সি ওভার আই, আর হচ্ছিল প্লাস মাইনাস এমসি ওভার আই। তো টপে এবং বটমে কোনটা হবে এটা তোমাকে বুঝে তারপর প্লাস মাইনাসটা ইউজ করতে হবে। তো আমাদের এই ফর্মুলাটাই আসলে মেইনলি প্রয়োজন হবে সবসময়, যে আমরা কতটুকু স্ট্রেস জেনারেট করতেছে টপে এবং বটমে, সেটা আমাদেরকে বের করে
চেক করতে হবে যে আসলে প্রি স্ট্রেসিং যে দিচ্ছি আবার কোনো টেনশন ক্রিয়েট হচ্ছে কিনা বা এই টাইপের জিনিসগুলো চেক দিতে হবে। সো স্ট্রেস অ্যানালাইসিসটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, প্রি স্ট্রেস ভ্যালু সব সময় এই গ্র্যাভিটি ভ্যালু হচ্ছে বেশি হবে না? বুঝি নাই প্রি স্ট্রেসিংটা। প্রি স্ট্রেস এর ভ্যালুটা স্যার সব সময় গ্র্যাভিটি ভ্যালুর চেয়ে বেশি হবে না? এই যে PEC ডিভাইডেড বাই I। সেইটা ওইভাবে আসলে বলাটা ঠিক হবে না যে বেশি বা কম। এখানে তোমাকে দেখতে হবে স্ট্রেসের ব্যাপারটা, কারণ কি লোড ইটসেলফ এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইকসেন্ট্রিসিটিটাও ইম্পর্টেন্ট। কথা বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে সো পারছি। এটা ই এর উপরেও অনেকাংশে ডিপেন্ড করবে। সো আমরা ম্যাথ করব, ম্যাথ করলে বুঝতে পারবা। এখন কোশ্চেন হচ্ছিল যে আমরা যে এখানে অ্যানালাইসিস করব কোন কোন কন্ডিশনের জন্য অ্যানালাইসিস করব, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা বেসিক্যালি দুইটা এক্সট্রিম লোডিং এর জন্য অ্যানালাইসিস করব। দুইটা এক্সট্রিম লোডিং। তাহলে এক্সট্রিম লোডিং বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? আমরা দুইটা অবস্থাকে বোঝাচ্ছি। একটা হচ্ছিল ফর আনলোডেড কন্ডিশন। আনলোডেড কন্ডিশনের অর্থ হচ্ছিল যখন আমি ধরো একটা বিম কনস্ট্রাকশন হয়ে গেল এবং তার উপরে হচ্ছিল আমি প্রি স্ট্রেসিং অ্যাপ্লাই করে ছেড়ে দিলাম, এটাকে কেটে দিলাম। সো এটার মধ্যে শুধুমাত্র সেলফ ওয়েট আছে, বিম যেটা আছে বিমের সেলফ ওয়েট কাজ করতেছে, আর কোনো লাইভ লোড থাকবে না। সো এটা হচ্ছিল একটা কেস। সো আমরা জেনারেলি জানি যে আমাদের যখন কনস্ট্রাকশন হয়, কনস্ট্রাকশন কিন্তু অনেকটা সময় জুড়ে হয়। তো এইটা অনেক দিন আসলে সাস্টেইন করতে হবে। তো এই সেলফ ওয়েট এবং হচ্ছে হলো যে প্রি স্ট্রেসিং অ্যাপ্লাই করতেছি, এই অবস্থায় যে স্ট্রেস জেনারেট করবে টপ এবং বটমে, এই দুইটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এই জায়গাতে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে তোমাকে দুই ধরনের কম্প্রেসিভ স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথের সাথে পরিচিত হতে হবে। কারণ তুমি ধরো তোমার কি বলবো কনক্রিট কাস্টিং এর ঠিক ইমিডিয়েট পরেই হচ্ছে হলো স্ট্রেংথ যত পাবা, তুমি নিশ্চয়ই 1 মাস 1.5 মাস 2 মাস পরে স্ট্রেংথ একই পাবা না, ঠিক আছে? তো আমাদের এখানে দুই ধরনের দেখবা যে স্ট্রেসের কথা বলা আছে। একটা হচ্ছে হলো প্রি স্ট্রেস স্ট্রেস দাঁড়াও এক মিনিট, আচ্ছা এইটা না এইটা এফসি প্রাইম যেটা আমরা জেনারেলি বলি বা এফসি, সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হবে যে যখন ট্রান্সফার হবে প্রি স্ট্রেসটা, সেটা হতে পারে যে তুমি কনক্রিট কাস্টিং করছো তার 14 দিন পরে তুমি প্রি স্ট্রেস করবা, অথবা হচ্ছে তুমি প্রিকাস্ট এবং প্রি টেনশন কোনো একটা জিনিস তোমার ডকইয়ার্ডে বানায় তারপর হচ্ছে তোমার সাইটে নিয়ে আসবা। তো তুমি তো 1 মাস নিশ্চয়ই ওয়েট করবা না এটাকে ওইখানে রেখে দিয়ে, তুমি হয়তো বা 14 দিন পরে এটাকে কেটে দিবা। তো 14 দিন পরে তো এটা এফসি প্রাইম হয়ে যাবে না, সো দেখা যাবে লেস দ্যান এফসি প্রাইম থাকবে। সো এই যে লেস দ্যান এফসি প্রাইম হবে, এই স্ট্রেংথটাকে জেনারেলি এফসি আই বলে এখানে। তার মানে ইনিশিয়ালি তার কম্প্রেসিভ স্ট্রেংথ কত সেটাও তোমাকে জানতে হবে। সো এটা হচ্ছে একটা কন্ডিশন যে ঠিক যেই মুহূর্তে আমার প্রি স্ট্রেসিংটা ট্রান্সফার হবে সেই জায়গার স্ট্রেংথ কত এটাও জানতে হবে। এবং লং টার্ম পরে যখন সব লাইভ লোড চলে আসবে উপরে, তারপর হচ্ছিল সব টেন্ডনের লসগুলা যেগুলো টাইম ডিপেন্ডেন্ট লস সেগুলো হয়ে যাবে, তখন তার এফসি প্রাইম কত বা এফসি কত সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো আমরা দুইটা কন্ডিশনে মেইনলি অ্যানালাইসিস করব। একটা হচ্ছিল ঠিক যেই মুহূর্তে প্রি স্ট্রেসিংটা ট্রান্সফার হচ্ছে, তার মানে শুধু সেলফ ওয়েট থাকবে আর হচ্ছে হলো প্রি স্ট্রেসিং থাকবে, কোনো লাইভ লোড থাকবে না। আর একটা হচ্ছে হলো আমরা লোডেড কন্ডিশন চিন্তা করবো। লোডেড কন্ডিশন হচ্ছে হলো সব ধরনের অ্যাপ্লাইড লোড থাকবে, ঠিক আছে? তো এই দুইটা কন্ডিশনে আমরা আসলে অ্যানালাইসিস করব। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের সিম্পল একটা বিম, এটা ধরো ওই একইভাবে প্রি স্ট্রেসিং করা আছে, একটা ইনিশিয়াল পি ফোর্স দেওয়া আছে এখানে এবং একটা এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে। তো টপে এবং বটমে কি পরিমাণ স্ট্রেস আসবে সেটা ইজিলি বের করা যাবে। আমরা লাস্ট স্লাইডেই দেখলাম যে প্রি স্ট্রেসিং এর জন্য একটা কম্প্রেশন আসবে
সব জায়গায় পুরো সেকশন জুড়েই, যার কারণে টপ এবং বটমে দুই জায়গায় হচ্ছে কম্প্রেশন। আচ্ছা, তারপরে এই যে প্রি স্ট্রেসিং ফোর্স যেটা পিআই ইন্টু ই, এটার জন্য টপে হচ্ছে টেনসাইল স্ট্রেস আসবে আর বটমে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আসবে। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মাঝখান দিয়ে শুনতে পারি নাই। আর ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিল। আচ্ছা, তো আমরা যদি একটা সিম্পল বিম চিন্তা করি, তো এটার ক্ষেত্রে আমি একটা প্রি স্ট্রেসিং দিলাম হচ্ছিল পিআই। তো পিআই প্রি স্ট্রেসিং এর জন্য তার কম্প্রেসিভ স্ট্রেস পুরো সেকশন জুড়ে যেটা থাকে যে পিআই ওভার এ। তো টপে এবং হচ্ছে বটম দুই জায়গাতেই আসলে পিআই বাই এ। আবার এখানে যেহেতু আমরা এক্সেন্ট্রিসিটি দিচ্ছি, তার মানে পিই সি ওভার আই, এই মোমেন্টটাও কাজ করবে, এই স্ট্রেসটাও কাজ করবে। এই স্ট্রেসটা নিচে হবে কম্প্রেশন, উপরে হবে তোমার টেনশন। তাহলে উপরে হচ্ছে প্লাস সাইন, নিচে হলো মাইনাস সাইন। আর এটার উপরে যে সেলফ ওয়েট থাকবে, এই সেলফ ওয়েটের জন্য উপরে হচ্ছে তোমার কম্প্রেশন আসবে, নিচে হলো টেনশন আসবে। এই যে টোটাল স্ট্রেস জেনারেট হইলো এখানে, এই স্ট্রেসগুলো কত কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো জেনারেলি আমরা এখানে যে স্ট্রেস, এই স্ট্রেসটা অবশ্যই ইনিশিয়াল টেনসাইল স্ট্রেংথ যা আছে সেটার চেয়ে ছোট হইতে হবে অথবা জিরো হইতে হবে। এটা বেসিক্যালি আমার হিসাবে সবসময় জিরো হওয়া উচিত। এটা আমরা এফটিআইও চেক করার দরকার নেই, জিরো করবো আমরা সবসময়। আর এইখানে বটমে যে স্ট্রেস আসবে, দ্যাটস মিন কম্প্রেসিভ স্ট্রেস, এটা তার ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আছে সেটা থেকে ছোট হতে হবে। তো এখানে গ্রেটার দেন দেখে কনফিউজড হওয়ার কিছু নয়, যেহেতু এখানে মাইনাস সাইন ইউজ করা হয়েছে কম্প্রেশনের জন্য, সেই কারণে গ্রেটার দেন সাইন। আচ্ছা, তার মানে সহজভাবে বলতে গেলে আর কম্প্রেসিভ স্ট্রেস যা আসবে সেটা কম্প্রেসিভ স্ট্রেংথ থেকে ছোট হতে হবে, আর টেনসাইল স্ট্রেস যা আসবে সেটা টেনসাইল স্ট্রেংথ থেকে ছোট হতে হবে। তো এটা হচ্ছে যখন শুধু সেলফ ওয়েট কাজ করবে। ঠিক একইভাবে আমরা যখন লোডেড কন্ডিশনে যাব, তার মানে এখন এটার উপরে শুধুমাত্র এই জিনিসগুলো না, এটার উপরে আমাদের লাইভ লোডও কাজ করতেছে। তাহলে যে জিনিসটা হবে, সিম্পলভাবে আগের যতটুকু স্ট্রেস ছিল সেই পুরোটাই আসলে কাজ করবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সেলফ ওয়েট প্লাস হচ্ছে প্রি স্ট্রেসিং। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে পি যেটা আছে সেটা একটু চেঞ্জ হয়েছে, আগে ছিল পি আই, এখন হচ্ছিল পি, কারণ কিছুটা লস হয় আমরা বলছি। তাহলে পি ইকুয়াল টু সে 80% অফ পিআই, ইনিশিয়াল যে প্রি স্ট্রেসিং তার থেকে 80% হচ্ছে আমরা হয়তো বা ধরতে পারবো লসের পরে। আর বাকি জিনিস মোটামুটি একই। তো সেলফ ওয়েটের কারণে, ডেড লোডের কারণে যেই মোমেন্ট আসতেছে সেরকম স্ট্রেস জেনারেট হচ্ছে। আর এডিশনালি এখানে লাইভ লোডের জন্য আবার একইভাবে উপরে কম্প্রেশন এবং নিচে হচ্ছে টেনশন জেনারেট করবে। তো এইখানে যে আবার তোমার কম্প্রেশন এবং টেনশন যেগুলোই তৈরি হচ্ছে, এই সব কিছু আবার হচ্ছে তোমার ফাইনাল কম্প্রেসিভ স্ট্রেংথের থেকে ছোট হতে হবে এবং ফাইনাল টেনসাইল স্ট্রেংথের থেকে ছোট হতে হবে। সো এটা বেসিক্যালি এফটি ওরা ছোট বলতেছে, বাট আলটিমেটলি আমরা চেষ্টা করবো সবসময় জিরোর কাছাকাছি রাখার জন্য। আমরা টেনশন আসলে ওইভাবে অ্যালাউ করবো না। এটা হচ্ছে জেনারেল হিসাবে বলা আছে এফটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোন কোন কন্ডিশনে আসলে স্ট্রেসগুলো অ্যানালাইসিস করতে হবে সেটা। তো আমরা হচ্ছে নেক্সট দিন অঙ্ক শুরু করব। আজকে আমাদের বোধহয় সময় প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের যেটা কাজ হবে, আমি আজকে এটা আপলোড করে দিব, তোমরা এই স্ট্রেস অ্যানালাইসিসের পার্টটা একটু দেখে আসবা, নাহলে অঙ্ক করতে গেলে তোমরা বারবার হারায় যাবা যে কোথা থেকে প্লাস আসতেছে, কোথা থেকে মাইনাস আসতেছে, এগুলো সব হারায় যাবা। সো আমি প্রিফার করি তোমরা হচ্ছে নেক্সট দিন একটু এই অ্যানালাইসিসের পার্টটা দেখে আসবা, দেন হচ্ছে আমি ম্যাথটা শুরু করবো। আচ্ছা।